ওয়ালাইকুম সবাইকে। আমি আয়েশা। আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ আয়েশা। তো আজকে আমরা পড়বো হলো অনার্স ফোর্থ ইয়ারের আমেরিকান পোয়েট্রি রবার্ট ফ্রস্টের একটি পোয়েম, যেটি হলো বার্চেস। এটার সামারি আমি হ্যান্ড নোট করেছি। তো এই সামারিটাই আমি আপনাদের সুন্দর মতো ট্রান্সলেশন করে বুঝিয়ে দিব যে আসলে কবিতাতে কি বলা হয়েছে। তোমরা দেখছো যে এদিকে কি বলেছে পোয়েটের মধ্যে, দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব effects of the ice storm and of the swinging by a boy on the birch trees। এখানে বলেছে যে পোয়েট বর্ণনা দিয়েছে যে কোন এফেক্টের কথা বলেছেন। আইস স্টর্ম মানে হলো বরফের ঝড়, এবং সুইঙ্গিং অর্থ ঝুলন্ত। একটি ছেলে যখন বার্চ ট্রির ডালের মধ্যে ঝুলতো, সেটা বার্চ ট্রিকে অনেক এফেক্ট করত। আর আইস স্টর্ম যখন হতো, ঝড় যখন হতো, তখনও বার্চ ট্রিজের অনেক ক্ষতি হতো। এটাই পোয়েট ডিসক্রাইব করেছে। দ্য বার্চেস হ্যাভ সাম অ্যামাউন্ট অফ রেসিলেন্স অর্থ হলো সহন ক্ষমতা। বার্চ ট্রির কিছু রেসিলেন্স ছিল, মানে সহন ক্ষমতা ছিল কি বহন করার। এই যে যখন ছেলেটি বার্চ ট্রির ডালের সাথে ঝুলতো, তখন অনেক সময় দেখা যেত যে গাছটি নিচে ঝুঁকে যেত আর দাঁড়াতে পারতো না। অনেক সময় দেখা যেত যে গাছটি আবার পুনরায় দাঁড়াতে পারছে। কেন দাঁড়াতে পারছে? কারণ গাছটির রেসিলেন্স ছিল। দে ক্যান সামটাইম স্ট্রেটেন দেমসেলফ অ্যাগেন বিন ব্যান, মানে অনেক সময় দেখা যেত যে গাছটি কি হতো, নিজেকে বাঁকানো থেকে আবার সোজা হয়ে দাঁড়াতে পারতো, কারণ গাছটির কি ছিল, রেসিডেন্স ছিল, সহন ক্ষমতা ছিল। সামটাইমস দে ক্যান নট মানে হলো অনেক সময় বেঁকে যাওয়ার পরে আবার স্ট্রেটেন হতে পারতো, কিন্তু অনেক সময় আবার স্ট্রেটেন হতে পারতো না। ইট ডিপেন্ড অন দেয়ার রেসিডেন্স, এটা নির্ভর করতো তার সহন ক্ষমতার উপর। আইস স্টর্ম ডু গ্রেট ড্যামেজ টু দ্য বার্চেস বাই বেন্ডিং দেম ডাউন পার্মানেন্টলি, মানে যখন বরফের ঝড় হতো, তখন বার্চেস ট্রিকে একবারের জন্যই বার্চেস ট্রিটা কি হতো, বেঁকে যেত, আর কখনোই সে স্ট্রেটভাবে দাঁড়াতে পারতো না। দ্য বয় ইজ ইউজুয়ালি অফ দ্য রুরাল এগ্রিকালচার এনভায়রনমেন্ট, ছেলেটি ছিল হলো গ্রামের ছেলে, গ্রামের পরিবেশে বড় হয়েছে। হি ইজ এ বয় হু গোজ আউট অ্যান্ড হি ইজ টু ফার ফ্রম দ্য টাউন টু লার্ন এনি সিটি গেমস, মানে ছেলেটি তো শহর থেকে একদমই দূরবর্তী গ্রামে থাকতো, তাই ছেলেটি কি করতে পারতো না, এই সব খেলা ছাড়া অন্য কোনো খেলা সম্পর্কে ছেলেটির কোনো আইডিয়াই ছিল না। তাই সে গাছে গাছে ঝুলে বেড়াতো, গাছের সাথে খেলতো, এগুলোই ছিল তার জীবনের খেলা। তারপরে কি, হিজ ওনলি প্লে ইজ হোয়াট হি ফাইন্ড হিমসেলফ, মানে সে আশেপাশে যা দেখতো তা নিয়েই খেলতো। সামার অ্যান্ড উইন্টার সুইঙ্গিং দ্য বার্চেস, সামার এবং উইন্টারে সে কি করতো, গাছের ডালের সাথে ঝুলে সে খেলতো, এটি করে সে আনন্দ পেত। হি ক্যান প্লে ইট অ্যালোন, এটা সে একা খেলতে পারে, তার সঙ্গী দরকার হয় না। ওয়ান বাই ওয়ান হি ইজ সুইঙ্গিং হিজ ফাদার্স বার্চেস, একটার পর একটা তার বাবার লাগানো বার্চেস ট্রির সাথে সে ঝুলে ঝুলে খেলতো। হি ডাজ নট লিভ ইভেন এ সিঙ্গেল ট্রি, সে একটাও গাছ এমন বাকি রাখেনি যেটাতে সে ঝুলে খেলেনি। দ্য পোয়েট মেক্স অ্যান implicit অন্তর্নিহিত comparison between his desire of swinging the birches and his wish to go away from the earth for some time। এখানে যেটা বলেছে যে দ্য পোয়েট মেক অ্যান ইমপ্লিসিট, মানে অন্তর্নিহিত একটি পার্থক্য কথা বলা হয়েছে, সেটি হলো যে কিসের মধ্যে, পোয়েটের ইচ্ছা এবং বার্চ ট্রিজে ঝোলা, এবং পোয়েটের আরেকটা ইচ্ছা ছিল যে সে পৃথিবীর থেকে দূরে কোথাও চলে যাবে কিছু সময়ের জন্য, এবং সে আবার ফিরে আসবে পৃথিবীতে। হি লাভ দ্য আর্থ টু মাচ নট টু লিভ ইট পারমানেন্টলি, সে পৃথিবীকে খুব ভালোবাসে, তাই সে পৃথিবীকে পারমানেন্টলি ছেড়ে যেতে চায় না। আর্থ দ্য রাইট প্লেস ফর লাভ, পৃথিবী হলো ভালোবাসার জন্য সবচাইতে সঠিক জায়গা। হিজ উইশ ফর ক্লাইম্বিং আপ
the birches trees toward heaven and getting down on the ground when the birches cannot bear him anymore. এদিকে কবি বলেছেন যে সে বার্চ ট্রিতে উঠে সে স্বর্গে যেতে চায় এবং সে যখন দেখবে যে বার্চ ট্রিটা আর তার বহন করতে পারছে না তার ভার, বা বার্চট্রিটা যখন তাকে আর বহন করতে পারবে না, বেয়ার করতে পারবে না, তখন সে আবার কি করবে, পৃথিবীতে ফিরে আসবে। এটা একটি রূপক কথা বলা হয়েছে, মেটাফিজিক্যাল ব্যবহার করা হয়েছে এখানে কবির ডিজায়ার মানে ইচ্ছা আকাঙ্ক্ষাটা জানানোর জন্য। এটাই ছিল কবির ইচ্ছা এবং কবির শৈশব নিয়ে কিছু কথা কবি বলেছেন। সে কীভাবে ভার্সিটিতে উঠতো, ভার্সিটিতে ঝুলতো এবং ভার্সিটিতে কেমন এফেক্ট পড়েছে, এবং তার কবির ইচ্ছা কী ছিল, এই পৃথিবীকে কিছুদিন মানে কিছু সময়ের জন্য ত্যাগ করা, তারপর সে হ্যাভেনে যেতে চেয়েছিল। এখানে কবির চাইল্ডহুড নিয়ে কথা বলা হয়েছে, আর আমি এটাকেই সুন্দর করে সামারি আকারে লিখেছি। তোমরা যদি এটি পড়ো তাহলে তোমাদের জন্য ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন করতে খুবই সুবিধা হবে। আশা করি তোমাদের আমার এই সামারিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আমাকে জানাবে কি তোমাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে।